গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ থেকে লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৫৬, জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সরকারের ব্যর্থতা বললেন সালাউদ্দিন আহমেদ। হাসিনাকে ফেরাতে মোদির সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়নি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্মত আরাকান আর্মি জানালেন ডক্টর খলিলুর রহমান। এবং প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন একটি চ্যালেঞ্জিং বিষয় জানালেন সিইসি। ৩ পদ্ধতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত 4টি মামলায় 56 জনকে আটক করা হয়েছে। বিকেলে বিডার বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি কথা বলেন। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে 54তম দেশ হিসেবে মহাকাশ গবেষণায় যুক্ত হয়েছে বাংলাদেশ। আনসারুল ইসলামের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজিত 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সমস্যা নিরসনে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার চিঠিটা পাবলিশ করে দিয়েছি। আমরা কিভাবে আগানোর চেষ্টা করছি এটা পাবলিকলি আমরা আসলে শেয়ার করেছি। এবং ইনফ্যাক্ট আজকে আমাদের যে ইনভেস্টর গ্রুপ ছিলেন তারা আমাদের কোরিয়ান ইনভেস্টর গ্রুপ আসলে ক্যাটেগরিক্যালি এটা অ্যাপ্রেজও করেছেন। ওনারা বলেছেন যে দে ওয়ার কোয়াইট ইমপ্রেসড যে বাংলাদেশ যেই ট্র্যাকটা নিয়েছে এটা খুব কম্প্রিহেন্সিভ তাদের কাছে লেগেছে। কম্বোডিয়ার চিঠিটার সাথে বাংলাদেশের চিঠিটা মার্ক টু মার্ক চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে আমরা কিন্তু একটা মাল্টিপ্রন অ্যাপ্রোচে গিয়েছি, যেখানে আমরা বলছি আমরা কিছু ট্রেড ব্যারিয়ার কমানোর চেষ্টা করব, আমরা কিছু ট্রেড ডেফিসিট কমানোর চেষ্টা করব, একই সাথে আমরা ট্যারিফে কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ইকোনমিক জোনের প্রত্যেকটা মন্ত্রণালয়ে গিয়ে জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি যদি এখানে ইকোনমিক জোন ঘোষণা করি তাহলে আপনি গ্যাস দিতে পারবেন কিনা, আপনি পানি দিতে পারবেন কিনা, আপনি কমিট করেন যে আপনি আমাকে 3 বছরের মধ্যে পানি দিতে পারবেন, তাহলেই খালি আমি এই জায়গায় ইকোনমিক জোন ঘোষণা করব। ইউনিল্যাটারালি যখন ইকোনমিক জোন অথরিটি ইকোনমিক জোন ঘোষণা করে ফেলে তখন কিন্তু তার ওই বাইংটা সরকারের ভিতর থাকে না, ওই কমিটমেন্টটা থাকে না। সরকারের ভিতরে কোঅর্ডিনেশনের যে অভাবটা ছিল সেটা আমরা এখন আমি পার্সোনালি ফিল করি এটা অনেকটা কমে এসেছে। কেন এখান থেকে বিনিয়োগ হচ্ছে না দক্ষিণ অঞ্চলের দিকে? চাইনিজরা কিন্তু অলরেডি আমাদেরকে একটা সেকেন্ড ইকোনমিক জোন করার কথা বলেছেন, সেটা আমরা মংলায় করছি। আপনি হয়তো এটার কথা শুনেছেন যে ওটা নিয়ে আমরা অলরেডি অ্যাসেসমেন্ট করছি। সো ওটা যথেষ্ট অ্যাডভান্স স্টেজে আছে এবং প্রিন্সিপালি আমার মনে হয় সরকারের মধ্যে যথেষ্ট ধরনের সাপোর্ট আছে ওটার ব্যাপারে। আগামী 20 থেকে 25 বছরের মধ্যে নাসার সঙ্গে চুক্তির সুফল মিলবে বলেও জানান আশিক মাহমুদ। তাহলে এখানকার লাভটা দেখতে আমাদের সম্ভবত 20, 25, 30 বছর সামনে যেতে হবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে সকালে নারায়ণগঞ্জের 2500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন চীন, জাপান, সৌদি আরব, আবুধাবি, যুক্তরাষ্ট্র, ভারত ও প্রবাসী বাংলাদেশি সহ 36 বিনিয়োগকারী। সেখানে তাদের সংবর্ধনা জানান বিএসইজেড কর্তৃপক্ষ। বিনিয়োগকারীদের সামনে বিএসইজেড কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন। পরে সেখানে তাৎক্ষণিকভাবে সুইডিশ কোম্পানি নিলর্ন 10,000 স্কোয়ার ফিটের প্লট নেয়ার একটি চুক্তি স্বাক্ষর করেন। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিনিয়োগকারীদের টানতে নতুন করে পলিসি হাতে নিয়েছে সরকার। এর মধ্যে কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। Without support of this EPZ for supporting us to put up this factory. EPZ offers a complete energy. এবছর ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় বাটাসহ বিভিন্ন বিদেশি কোম্পানির দোকানে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। সচিবালয়ে পয়লা বৈশাখ ও চৈত্র সংক্রান্ত নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সকল বাহিনীর প্রধানগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ সময় সাংস্কৃতিক উপদেষ্টা জানান, মঙ্গল শোভাযাত্রার নাম এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা বা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আগামী 10 এপ্রিল সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা সহ সারা দেশে পয়লা বৈশাখ আনন্দের সাথে উদযাপিত হবে। উল্লেখ করে তিনি বলেন, এলাকাভিত্তিক ঝুঁকি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে যে শোভাযাত্রাটা হবে, এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে হাতে দিলে অনুষ্ঠান হবে, এটা তারপরে রবীন্দ্র সরোবরে হবে, এটা এখানে হাতে দিতে হবে। তারপরে আপনার এই সকালে যে রমনা মঠম মনে হবে, এখানে কিভাবে না হবে। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলা কিভাবে অনুষ্ঠানগুলো হবে, কোথায় হবে, নেওয়া হবে। সিলেটে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফিলিস্তিনের ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ মুসলিম বিদ্বেষী এবং ইসরায়েলের সমর্থনকারী হিসেবে পরিচিতি লাভ করেছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পুরো বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বিচারে গণহত্যায় লিপ্ত হওয়া ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মানব সম্প্রদায়। দেশে দেশে বিক্ষোভ হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। এরই অংশ হিসেবে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছেন এই বিক্ষোভে। বাদ যাচ্ছে না ছাত্র সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভে অংশ নেন হাজার হাজার ছাত্ররা। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলের সাথে সুসম্পর্কিত মুসলমান বিদ্বেষী আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবে না এই জাতি। আপনারা জানেন, বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রের দমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিল, প্রত্যাহার করে দিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। সারা দেশে আয়োজিত এসব বিক্ষোভ মিছিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থ হয়েছে বলে জানান বিএনপির নেতা। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই, সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের দিতে হতো না। মবের নামে যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, এর বিরুদ্ধে বিএনপি প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান বিএনপি নেতারা। একই সময়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ করেছে ছাত্রদলের কর্মীরা। ধিক্কার জানাই সমস্ত বিশ্বের মুসলমানদেরকে, যারা এখন পর্যন্ত যারা ধিক্কার না জানিয়ে, প্রতিবাদ না জানিয়ে নিঃস্বভাবে বসে আছেন। বন্ধুরা আমার, আমরা ছাত্রদল সতর্ক রয়েছি, আর কেউ যেন এই বাংলাদেশে মব জাস্টিস করতে যেন না পারে, সেজন্য আমরা সতর্ক অবস্থান গ্রহণ করেছি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হলেও চূড়ান্ত কিছু হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি কথা জানান। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কোনো চূড়ান্ত আলোচনা হয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আরাকান আর্মি সম্মত বলে জানিয়েছেন
প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। আজ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে তিনি। ডক্টর খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সময় বিবাদমান দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি দরকার, তাই আন্তর্জাতিক সংস্থাগুলোকে সাথে নিয়ে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ। সম্প্রতি প্রধান উপদেষ্টার ব্রিমস্টেক সফরে সাইডলাইনের নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে ডক্টর খলিলুর রহমান বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানালে মোদি জানান, ব্যক্তি বা দল নয়, বরং ভারত বাংলাদেশ সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, অনেক প্রবাসী তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে বলেছেন, কিন্তু প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়টি খুব সহজ নয়। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে সিইসি কথা বলেন। তিনি বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে অনেক পর্যালোচনার পর 3টি পদ্ধতি নিয়ে কাজ করছেন ইসি। এগুলো হচ্ছে পোস্টাল ভোটিং, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। সিইসি বলেন, নির্বাচন কমিশনও আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ। Our honorable chief advisor, he has committed to the nation that he wants to see that expatriate voting is at least initiated in his tenure. He wants to see it going on. We also in the EC, even prior to his announcement, we are also committed to the nation that we will definitely start somewhere in the next upcoming election. কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশের হয়রানি বন্ধে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় বিএনপির নেতারা। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক দাবি আদায় না হলে আবারও যুদ্ধে নামার হুঁশিয়ারি দেন। মণ্ডল এনামের রিপোর্ট। কুমিল্লা মুরাদনগরে বিগত 17 বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতন সহ্য করা বিএনপির নেতাকর্মীরা আজও ঘরছাড়া। নব্য ফ্যাসিবাদ ও পুলিশের বেআইনি ক্ষমতার হাত থেকে মুক্ত হতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় বিএনপি। বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও মুরাদনগরবাসী ফ্যাসিবাদের রোশনালে পড়ে রয়েছে বলেও জানায় স্থানীয় নেতারা। বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও আমরা মুরাদনগরবাসী আজ ফ্যাসিবাদের রোশানলে পড়ে রয়েছি। এই কারণে পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে। আজকে আমরা চতুর্দিকে চিন্তায় চুরি ডাকাতি বেড়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে নির্যাতিত, নিষ্পেষিত, আমাদের ও আপনাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অপপ্রচার হচ্ছে। এ সময় গায়েবী মামলায় গ্রেপ্তার বিএনপির নেতাদের স্বজনরা জানায়, পূর্বের ন্যায় পুলিশের সহযোগিতায় জুলুম নির্যাতন চলছে। উপদেষ্টা আসিফ, ওনার লাগে আমি রোজা রয়েছি, কি লাগে নিজের দেশের থানার ডিস্ট্রিক্টের একটা সুনাম উপদেষ্টা হয়েছে। এই উপদেষ্টা আজকে আমার ছেলেরে ধরে নেই। ঢাকা যাওয়ার পথে আমার স্বামীকে ধরে ফেলছে আর কি, মিথ্যা মামলা দিয়ে। আর আবারও জেলখানা থেকে 7 দিনের রিমান্ড মেয়েছে। আমার আব্বুর তো কোনো দোষ নেই, আমার আব্বুকে বিনা বলাতে আমার আব্বুরে ধরছে। আমি আমার আব্বুর মুক্তি চাই। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের নির্দেশেই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন এনসিপি রূপে কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ সহ বিএনপির বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। মুরাদনগরে ইউসুফ আবদুল্লাহ হারুনের সাথে গোলাম কিবরিয়া সরকার, আপনারা ছবি চাইলে আমরা এখনই দিতে পারবো। সে যে মানে ইউসুফ আবদুল্লাহ হারুন লোক, সে এনসিপির উপদেষ্টা হয়ে গেছে, গিয়া মুরাদনগরে যত আওয়ামী লীগ আছে সব আওয়ামী লীগ একত্রিত করিয়া এখন মুরাদনগরের নৈরাজ্য সৃষ্টি করতেছে এনসিপির নাম দিয়ে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফরিদপুর বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে 7 জন হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 30 জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বেলা 11:30টার দিকে ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা শরীফ জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা
ফরিদপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত কোকাকোলা কোম্পানিতে হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেনাবাহিনী। এর আগে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইসরায়েলি মালিকানাধীন প্রতিষ্ঠান কোকাকোলায় হামলার একটি প্রচারণা চালানো হয়। খবর নিরাপত্তা নিশ্চিতকরণ ও যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে দিনব্যাপী কোম্পানির সামনে সহ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়। পরে বিক্ষোভকারীরা কোকাকোলায় হামলার উদ্দেশ্যে ফ্যাক্টরির কাছাকাছি এলে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। বরগুনার আমতলীতে বিএনপির কর্মী সভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন ফকিরের সমর্থকরা এ বিক্ষোভ করেছেন। এ সময় কর্মী সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির বন ও পরিবেশ সম্পাদক ও বরগুনা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু জালাল উদ্দিন ফকিরের সমর্থকদের দাবির বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করার আশ্বাস দেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বাহিনীর গাজায় অব্যাহত বোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। উত্তর গাজা শহরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে কমপক্ষে ৫ জনকে হত্যা করেছে। সোমবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে, যার ফলে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। গত ১৮ মার্চ থেকে অব্যাহত হামলায় এ পর্যন্ত ৪ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। গাজা খালি করার সর্বাত্মক আক্রমণের মাঝে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে বৈঠক করেছেন। এই বৈঠকে গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনদের আশ্রয় দিতে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আলোচনা করেছেন। অন্যদিকে যুদ্ধবিরতি ভঙ্গের পর প্রথম সপ্তাহে ইসরায়েল ১,০০০-এরও বেশি শিশুকে হত্যা করেছে জানিয়ে জাতিসংঘের ৬টি সংস্থার প্রধানরা গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। Blocking humanitarian aid is also an effective pressure. Well, you know, Gazans were closed in, and any other place. Minor injuries to one person, but to remove any threat to Israeli civilians. সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি, ফিরে এসে আজ থাকছে। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা বিসিবির। নতুন মুখ পেসার তানজিম, শক্তিশালী দল নিয়ে আসছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুপুরে ইমেইলের মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি। দলের নেতৃত্বে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে, ডেপুটি করা হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। ইনজুরির কারণে সিরিজে থাকছেন না পেসার তাসকিন আহমেদ। আর পাকিস্তান সুপার লিগে অংশ নেয় দলে নেই লিটনও। এদিকে বাংলাদেশ সফরকে সামনে রেখে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস এবং নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভেন। পেসার তাফাজ্জোয়া টিসিগাও ফিরেছেন দলে। সিরিজের প্রথম টেস্ট সিলেটে 20 এপ্রিল ও দ্বিতীয়টি হবে চট্টগ্রামে 28 এপ্রিল থেকে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ থেকে লুটপাটের ঘটনায় গ্রেপ্তার 56, জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সরকারের ব্যর্থতা বললেন সালাউদ্দিন আহমেদ। হাসিনাকে ফেরাতে মোদির সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়নি বললেন পররাষ্ট্র উপদেষ্টা।
রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্মত আরাকান আর্মি, জানালেন ডক্টর খলিলুর রহমান। এবং প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন একটি চ্যালেঞ্জিং বিষয়, জানালেন সিএসি। 3 পদ্ধতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।